আহনাফ অন্যায় করেছে তার সাথে, তার শাস্তিও দেয়া হয়ে গেছে, কিন্তু অরুণিকা অতটা নিষ্ঠুর হয়নি যে কোনো মানুষের কষ্টে দুঃখ পাবে না। তুর্য অরুণিকার কাঁধে হাত রাখতেই সে নিজেকে স্বাভাবিক করে বলল, আহনাফ আমাকে ছেড়ে দিলে সহজে মুভ অন করতে পারতো। জয়িতা আপু ভালোবাসে তাকে। আমার মনে হয় দে আর মেড ফর ইচ আদার। তুর্য শুকনো হেসে দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর প্রসঙ্গ পাল্টে হাত এগিয়ে দিয়ে বলল। আমার হাতটা ধরো। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, কেন? আগে ধরো। অরুণিকা তুর্যের হাত ধরতেই সেই হাতে দুটি কনসার্টের টিকিট ধরিয়ে দিল তুর্য। অরুণিকার টিকিট দুটির দিকে তাকিয়ে রইল। তুর্য বলল, প্রতি বছরই তো স্টুডিওর সামনে এসে টিকিট নিয়ে যাও, এবার এলে না? অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, কারণটা আর নেই তাই। শুধুই কি কুয়াশ? বাহ, আমি তোমার রাফ কিং, মৃতকাব্য ওদেরকে দেখতে চাও না? অরুণিকা চুপ করে রইল। তুর্য পুনরায় বলল, রোহানিকে নিয়ে এসো, তুমি এলে আমাদের ভালো লাগবে। তুমি টিকিট দুটো অন্য কাউকে দিয়ে দিও। কেন? আমি জানি না। প্লিজ টুইঙ্কেল, হয়তো এটা আহনাফের লাস্ট কনসার্ট। লাস্ট কেন? ওর শারীরিক অবস্থা ভালো না, আর দেশের বাইরে চলে যাবেও। অন্তত আমাদের জন্য এসো। অরুণিকা মাথা নেড়ে বলল, চেষ্টা করব। এই বলে চলে গেল অরুণিকা। অরুণিকা চলে যেতেই ইভান তুর্যের পাশে এসে বলল, দিয়েছিস? হুম, তাহমিদের সন্দেহ ঠিক। মানে? টুইঙ্কেল সরাসরিতে কিছু বলেনি, কিন্তু মনে হচ্ছে ও অন্য কোথাও ইনভলভড আছে, হয়তো কাউকে পছন্দ করে। ইভান স্তব্ধ হয়ে গেল তুর্যের কথায়। মিনিট খানেক নীরবতা বিরাজ করল তাদের মধ্যে। এরপর ইভান বলল, আহনাফের কি হবে এখন? জানি না। ও শুনলে সহ্য করতে পারবে না। তুর্যের হাত মুঠো হয়ে গেল। শক্ত কণ্ঠে বলল, সবই শিরিন সুলতানের কারণে হয়েছে। একটা সাজানো সংসার ভেঙে দিয়েছে ওই মহিলা। আরাফকে দেওয়া প্রতির আঘাতের শোধ নেব ওই মহিলা থেকে। খুব শীঘ্র মৃত্যু যন্ত্রণা অনুভব করবে ওই শিরিন সুলতানা। অরুণিকা গেট দিয়ে ঢুকতেই রুদ্বাকে সামনে দেখতে পেল। রুদ্বাকে দেখেই তার দিকে এগিয়ে এসে বলল, কিরে, কোনো খবর নেই তোর? ক্যাম্পাসে যাস অথচ দেখি না। একই বিল্ডিংয়ে থেকেও দেখা হয় না আমাদের। বাস তো আছে এখন, প্যারা কিসের? রাস্তা পার করে দেওয়ার ঝামেলা তো নেই। অরুণিকা মলিন মুখে বলল। আমাকে রাস্তা পার করে দেওয়াটা ঝামেলা ছিল? রুদ্বা চুপ করে রইল। অরুণিকা পুনরায় বলল, তোকে আজকাল দেখি না, তাই বললাম। নতুন বান্ধবী পেয়ে গেছিস হয়তো। তোর তো তাহসিন বন্ধু আছে। কি যে বলিস! আচ্ছা, এসব কথা বাদ দে। আমি এখানে তোর জন্যই দাঁড়িয়েছিলাম। তাই আগের বাসটাতে এসেছিলি নাকি? হ্যাঁ। দাঁড়িয়ে কেন ছিলি? বাসায় গিয়ে বসতি। নিচতলায় দম বন্ধ হয়ে আসে আমার। কিভাবে থাকিস ওখানে? বাসা দেখ। আর কতদিন নিচতলায় থাকবি? রুহানির পরীক্ষা শেষ হলে চেঞ্জ করবে হয়তো। আচ্ছা ভালো, আরো কয়েক মাস আছে তাহলে। হ্যাঁ, তা কি জন্য দাঁড়িয়েছিলি? রুদ্বা শক্ত কণ্ঠে বলল, একটা প্রশ্ন ছিল। এভাবে বলছিস কেন? তুই আমার ফ্রেন্ড। এসব কথা রাখ, আগে আমার প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? তুর্য স্যারের সাথে তোর কি সম্পর্ক? অরুণিকা ভ্রু কুঁচকে বলল, তুই তো জানিস আবার একটু ক্লিয়ার করে বল তো, ভুলে গেছি। আমার কাজিনদের ফ্রেন্ড। তোর কাজিন কারা? আবার তাহমিদ, ওরাই আমার কাজিন। ডাক্তারি পড়ছে উনিই তো আরাফ নাকি? হ্যাঁ। আর তাহমিদ কোনটা? ফর্সা করে যা আছে ওটা। আচ্ছা, ইভান আর আহনাফ স্যারকে তো চিনি। আর ইভান স্যারের মতো দেখতে, ওটা ওনার ভাই? হ্যাঁ, ইমন। আচ্ছা, ইভান স্যার তোর কি হয়? তুর্যের মতোই, ওরাও কাজিনের ফ্রেন্ড। বুঝলাম, কিন্তু কাজিনের ফ্রেন্ডের সাথে তোরা তো সখ্যতা কেন?
অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো রুদ্বার দিকে। রুদ্বা শক্ত কণ্ঠে বলল, তুর্য স্যার তোকে এত প্রায়োরিটি দেন কেন? আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। ওরা শুধু কাজিন ফ্রেন্ড না, ফ্যামিলি ফ্রেন্ডও। বাট তুর্য স্যার তোর সাথে একটু বেশি কথা বলে, বাকিরা তো বলে না। তুই হয়তো দেখিসনি, বা তোর তুর্যের দিকে নজর ছিল, তাই ওটাই দেখেছিস। আমাকে এভাবে এসব ব্যাপারে পয়েন্ট করিস না। দেখ আরু, আমার তুর্যকে ভালো লাগে। তুর্যকে অনেকেই পছন্দ করে, কিন্তু ও কাউকে পছন্দ করে না। তুই কি ইনডাইরেক্টলি আমাকে তুর্যর কাছ থেকে দূরে সরাতে চাইছিস? তুর্যের লাইফে কিছু প্রাইভেসি আছে, নয়তো আমি তাকে সব বলতাম। আমি ওর ফ্যামিলির সব জানি। তোর ভালো লাগার কোনো সমাধান নেই রুতবা। তুর্যের চেয়ে বেটার কাউকে তুই ডিজার্ভ করিস। আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিজের জায়গাটা নিয়ে ফেলছিস। অরুণিকা তীক্ষ্ণ দৃষ্টিতে রুদ্বার দিকে তাকিয়ে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু একটা ছেলের জন্য তুই আমাকে পয়েন্ট করছিস, আমাদের ফ্রেন্ডশিপকে অপমান করছিস। যেই ফ্রেন্ড কোনো কাজে আসে না, তার সাথে ফ্রেন্ডশিপ রাখার কোনো দরকার নেই। কথাটি বলতে বলতেই রুদ্বা কেঁদে উঠল। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, ওকে, তোর সাইড থেকেই সব শেষ হয়েছে। আমি বন্ধুত্বের অপমান করিনি। রুদ্বা চোখ মুছে বলল, আমি তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি এখন তুর্যকে ভালোবাসি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তোকে চোখের বালি বানাতে চাই না। তুই বিনোদিনী হওয়ার আগেই আমি তোকে আমার জীবন থেকে বের করে দিচ্ছি। তুর্য যেদিন পুরোপুরি আমার হবে, আমি তোর সাথে আবার কথা বলবো। অরুণিকা হেসে বলল, তুই ক্রেজি হয়ে গেছিস। উপন্যাস পড়তে পড়তে ফ্যান্টাসির জগতে বাস করছিস। শোন, তুর্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে বোনের চোখে দেখে ও, তাই আমাকে অনেক রেসপেক্ট করে, কিন্তু সবাইকে তো বোন মনে করে না ও। তাই তুই ওর জন্য পারফেক্ট না। তুই তাহমিদ বা ইমনকে পছন্দ করতি, আমি অবশ্যই তোকে অ্যাপ্রিসিয়েট করতাম। ওরা অনেক ভালো, কিন্তু ইভান অনেক বদমেজাজি, আর তুর্য অনেক মেয়ের সাথে ফ্লার্ট করে। আমার সাথে তো করেনি, তুই মিথ্যা বলছিস। উনি আমাকে ইগনোর করেছে। বাজে ছেলে হলে অবশ্যই সুযোগ নিত। কারণ তুই আমার ফ্রেন্ড। তাহলে তো ভালোই, আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে। তুই ওর লাইফস্টাইল হ্যান্ডেল করতে পারবি না। তুই অনেক পজিটিভ একটা মেয়ে, তোর পারফেক্ট না। শাট আপ। রুদ্বা অরুণিকার হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি তুর্যকে ভালোবাসি, দেখিস ও আমাকে ভালোবাসতে বাধ্য। এই বলে রুদ্বা হনহনিয়ে চলে গেল। অরুণিকা অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, মেয়েটা তো আহনাফের ফিমেল ভার্সন হয়ে গেছে। এত অ্যাগ্রেসিভ কখন হলো? আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে অরুণিকা। তখনই পেছন থেকে তাকে জাপড়ে ধরল রুহানি। অরুণিকা আটকে উঠল। আয়নায় রুহানিকে দেখে তাকিয়ে বলল, জানটাই হাতে চলে এসেছিল আমার, এভাবে ঝাঁপিয়ে পড়তে হয়? রুহানি পা দাপিয়ে উৎসুক কণ্ঠে বলল, আমরা কনসার্টে যাচ্ছি। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, তোকে কে বলেছে? রুহানি টিকিট এগিয়ে দিয়ে বলল, তোর টেবিলে দেখলাম। অরুণিকা শীতল কণ্ঠে বলল, আমি যাচ্ছি না। তাহলে এই টিকিট? তুর্য দিয়েছে। রুহানি গালে হাত দিয়ে বলল, ও মাই গড, স্টার নিজে দিয়েছে আর তুই ভাব দেখাচ্ছিস। অরুণিকা নিঃশব্দে রুহানিকে সরিয়ে দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। রুহানি টিকিটের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, কিন্তু দুটো কেন দিল? তোর জন্য সহ। রুহানি এই কথা শুনে চেঁচিয়ে বলল, ওয়াও, আমার জন্য টিকিট? আমি তো তোর মতো ভাবটাব দেখাতে পারবো না, আমি তো যাব। গেলে একাই যা। ওমা, এত বছর আমাকে ফেলে একাই গিয়েছিলি, এখন দুটো টিকিট দিয়েছে আর যাচ্ছিসই না। অরুণিকা চোখ বন্ধ করে মনে মনে বলল, আমি তো আহনাফের জন্য যেতাম, কিন্তু এখন তো সেই কারণটাই আমার জীবনে আর নেই।
রুহানি অরুণিকার সামনে এসে দাঁড়ালো, ভালোভাবে অরুণিকাকে পরখ করে বলল, বাকি 5 জনকে চিনিস তুই? না। বল না, আরাফ স্যার কি ওই ব্যান্ডে আছে? জানি না। তুই তো অবশ্যই জানিস, ইচ্ছে করে আমাকে বলছিস না। ওরাও 6 জন, ব্যান্ডেও 6 জন, কেমন মিল না? গাধাও বলে দেবে ওরাই এরা। প্রচুর রহস্য, এমন দুর্বল রহস্যও মানুষ সত্য জানতে পারছেন না। সবাই আমাকে গাধা বলে, আমার আশেপাশের মানুষ তো এক একটা আস্ত গাধা। তুর্যের এই 6 জন বন্ধু আছে, কারাই বা জানে। এই বিল্ডিং এর সবাই তো জানে। কিন্তু তুর্যকে ঘিরে কোনো জটলা দেখেছিস? না। কারণ সবাই গান শোনে না। রহস্য ব্যান্ডের গান আমাদের জেনারেশনের হাতে গোনা কয়েকজন শোনে। ওরা ইউটিউবেই ফেমাস, গান ভালো লাগলে ভিউজ বাড়ে, ব্যাস এতটুকুই। তাহসান খান, মিনার ওনাদের মতো সেলিব্রিটি না তুর্য, গান করে পরিচিত পেয়েছে, ব্যাস এতটুকুই। যারা রহস্য ব্যান্ডের ভক্ত তারা ছাড়া এসব নিয়ে কেউ রিসার্চও করে না। রুহানি মুখ বাঁকিয়ে বলল, হুম, হাতে গোনা কয়েকজন। একটা সময় কানে হেডফোন গুঁজে ওদের গানই শুনতি। একটা বয়স ছিল গান শোনার, এখন সেই বয়স নেই। বুড়ি হয়ে গেছিস? জানি না। রুহানি মুখ ছোট করে অরুণিকার হাত ঝাঁকিয়ে বলল, ভাই অরু, চল না প্লিজ, আমার জন্য অন্তত চল। আমি কখনো কনসার্টে যাইনি, প্লিজ। নাকা কান্না জুড়ে দিয়েছে রুহানি। অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল, ওকে ফাইন, বাপ যাব। রুহানি অরুণিকাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। এই বলে সে ধিন ধিন করে চলে গেল। এদিকে অরুণিকা ফোন হাতে নিল। আজও হিমালয়ের মেসেজ আসেনি। কেমন অসহায় লাগছে তার। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই হিমালয় নামক মানুষটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে না তো সে? আজ রহস্য ব্র্যান্ডের কনসার্ট। রুহানি 2 দিন আগেই আতকিয়া জাহান থেকে অনুমতি নিয়ে নিয়েছে। এদিকে 1 সপ্তাহ আরাফ তাকে পড়াতে আসে না। আহনাফও বাড়ি থেকে ফেরার পর থেকেই আসে না। আতকিয়া জাহান একদিন আরাফকে সিঁড়ি বেয়ে নামতে দেখে জিজ্ঞেস করেছিলেন এই নিয়ে। আরাফ বলল, তুর্যের কনসার্টে ওকে সাহায্য করতে হচ্ছে। আতকিয়া জাহান আরাফের মতো দায়িত্ববান ছেলেকে কনসার্টে ব্যস্ত থাকতে দেখে ভাবলেন হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজ। আর তাই সেই কনসার্টে যাওয়ার অনুমতি পেতে অসুবিধে হয়নি রুহানির। আজ কালো শাড়ি পরেছে রুহানি। কালো টিপ পরতে গিয়ে থমকে গেল সে। আরাফের বলা কথাটি মনে পড়তেই রেখে দিল টিপের পাতা। নিজের দিকে তাকিয়ে লাজুক হাসল। আসলেই তো টিপ ছাড়া নারী একটু বেশি সুন্দর। রুহানি পরক্ষণেই বলল, থুতু, নজর না পড়ুক আমার উপর, মাশাল্লাহ। অরুণিকা রুহানিকে ডাকতে এসে থমকে গেল। আপাত মস্তক রুহানিকে দেখে বলল, শাড়ি পরে কনসার্টে কেমন লাগছে? অনেক ভিড় হবে। সমস্যা নেই, কেমন লাগছে বল। মাশাআল্লাহ। রুহানি এবার অরুণিকার দিকে মনোযোগ দিয়ে তাকালো। সাদা টি শার্টের সাথে কালো জিন্স, কাঁধে ঝুলছে ব্যাগ, ঠোঁটে গাঢ় লাল অস্ত্ররঞ্জন। অরুণিকা বলল, কি দেখছি সেভাবে? প্রতিবারই তো ব্ল্যাক পরে বের হতি, আমিও আজ ব্ল্যাক পরলাম। আর তুই কিনা হোয়াইট পরে রেডি। প্রতি বছর আর এবছর এক না। কেন? বাদ দে, তুই বুঝবি না। ধুর, তোর এসব কঠিন কথাবার্তা বুঝতেও চাই না। চল তাড়াতাড়ি, মায়ের মন পাল্টানোর আগে বেরিয়ে যাই, চল। দুজনই গেট দিয়ে বের হতেই আহনাফকে দেখে থমকে গেল। আহনাফকে দেখে স্তব্ধ হয়ে গেল অরুণিকা। আহনাফের চুল বেশ এলোমেলো, চোখ দুটি লালচে হয়ে আছে। আরাফ তখনই সিঁড়ি বেয়ে নামলো। রুহানি আরাফকে দেখে উৎসাহ নিয়ে বলল, স্যার, আপনিও কনসার্টে যাচ্ছেন? আরাফ কোনো উত্তর দিল না। আরাফ মৌন থাকায় বেশ দুঃখ পেল রুহানি। এদিকে আহনাফ অরুণিকাকে এক নজর দেখে নিজের মোটর সাইকেলে উঠে বসল। অরুণিকা ও রুহানির হাত ধরে বেরিয়ে পড়ল। অরুণিকা চলে যেতেই আহনাফ বুকে হাত রাখল। জোরে জোরে শ্বাস দিল বার কয়েক। হাত দিয়ে চেপে ধরল বুক। আরাফ আহনাফের কাঁধে হাত রাখতে আহনাফ ইশারায় বুঝল সে ঠিক আছে। এরপর চাবি ঘুরিয়ে মোটর সাইকেল স্টার্ট দিল।
দুইটা মোটরসাইকেল রুহানি ও অরুণিকাকে পাশ কেটে সাই সাই করে চলে গেল। অরুণিকা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল আহনাবের মোটর সাইকেলটির দিকে। মানুষটার চোখ মুখ কেমন বিধ্বস্ত হয়ে গেছে, চোখ জোড়া ঝাপসা হয়ে এলো তার। রুহানি অরুণিকার দিকে তাকিয়ে বলল, কি হলো, চোখে জল কেন তোর? অরুণিকা চোখের কোণা মুছে বলল। ধুলো ঢুকেছে। রুহানি ক্ষীর কণ্ঠে বলল, আমি বুঝি, আহনাফ স্যারের চেহারা দেখে তোর চেহারা পাল্টে গেছে। আসলে কি জানিস, স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হয়, যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে, আর যতদিন এই সম্পর্ক থাকবে অদৃশ্য মায়া থাকবেই। আমি জানি তুই ওনাকে ঘৃণা করিস, কিন্তু এই অদৃশ্য মায়ায় বারবারই বাধা পড়ে যাবি তুই। হ্যাঁ, তোদের বিয়েটা খুব বাজেভাবে হয়েছিল, কিন্তু একবার আল্লাহর ইচ্ছায় বাধা পড়া দুইটা মানুষের বিচ্ছেদ এত সহজ না। দেখ, বিচ্ছেদ মানেই শয়তানের খেলা, শয়তানই তো বিচ্ছেদ চাই। এই জন্য কখনো তোর জল্লাদ শাশুড়ি ভেজাল করে, কখনো আহনাফ স্যারের ভেতর লুকিয়ে থাকা সে ইবলিশটা জেগে ওঠে, কিন্তু ভালো মানুষ বিচ্ছেদ ঘটায় না। কি বলতে চাচ্ছিস তুই? আমি আসলে কি বলবো, আমার ভালো লাগে না বিচ্ছেদ। আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি আহনাফ স্যার যাতে ভালো হয়ে যায়, কারণ আমি কারো বিচ্ছেদ চাই না। তোদের বিয়ে না হলে আমি কখনোই এমন দোয়া করতাম না, কিন্তু বিয়ে অনেক দৃঢ় একটা সম্পর্ক। অরুণিকা রুহানির হাত ধরে বলল, প্লিজ আমাকে ম্যানিপুলেট করিস না। মানুষ অনেক স্বার্থপর, সবাই নিজেরটাই দেখে। আমিও অনেক কষ্টে স্বার্থপর হয়েছি। এই পৃথিবীতে বেশি ভালো হয়ে থাকার কোনো মূল্য নেই। আমিও তাই ভালো হয়ে থাকতে চাই না। আমাকে এভাবেই থাকতে দে। বিচ্ছেদ হবে কি হবে না এটা সময় বলে দেবে। যদি হয় মনে করবি এটাও আল্লাহরই ইচ্ছা, না হলেও আল্লাহর ইচ্ছা। অন্তত তুই কিছু বলিস না। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে ভেসে আসে হাজারো মানুষের চিৎকার। বিভিন্ন রঙের স্পটলাইটের আলোয় আলোকিত স্টেডিয়াম। কয়েকটি ব্র্যান্ড গান গেয়ে নেমে পড়েছে স্টেজ থেকে। সবার শেষে গান গাইবে দেশের অনেক বড় শিল্পী। তবে সেই শিল্পীর আগমনের পূর্বে স্টেজ কাঁপাতে আসবে রহস্য ব্র্যান্ড। মাইক্রোফোনে জানানো হলো এই বার্তা। হাজারো ভক্তের মাঝে রহস্য ব্র্যান্ডের ভক্তদের হর্ষধ্বনিতে কেঁপে উঠল স্টেডিয়াম। এই উল্লাসধ্বনি স্টেজের পেছনে দাঁড়িয়ে থাকা তুর্যের কান অবধি পৌঁছতেই মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেল সে। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মিস্টার কামাল উদ্দিনের সহকারী তুর্যের কাঁধে হাত রেখে বললেন, তুর্য ক্ষীণ হেসে আহনাবের দিকে তাকালো। আহনাব চুপচাপ বসে আছে এক কোণে, মুখে মাস্ক, চোখ লাল হয়ে আছে। আহনাবকে দেখে শরীরের সর্বশক্তি হারিয়ে যাচ্ছে তুর্যের। কিভাবে গান গাইবে ছেলেটা? হেমন্তের সাজবেলা হঠাৎই স্পটলাইট সব একে একে নিভে গেল। দর্শকদের মাঝে সৃষ্টি হলো কৌতূহল। তারা তাকিয়ে আছে স্টেজের দিকে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে অনেকে। সেই আলোয় দূর থেকে মনে হচ্ছে জোনাকি পোকারা অধীর আগ্রহে 6টি ঝিঝি পোকার অপেক্ষায় বসে আছে। মিনিটখানেক নীরবতা বিরাজ করল স্টেডিয়ামে। দর্শকেরাও সেই মৌন পরিবেশটিকে সায় দিল। হঠাৎ একটি স্পটলাইট জ্বলে উঠল। স্পটলাইটের আলো একটি সাদা পর্দার উপর এসে পড়েছে, যার পেছনে দাঁড়িয়ে আছে এক মানব ছায়া। তার হাতে একটি বেহালা, সামনে স্পিকার। ছায়া মানবকে দেখেই দর্শক সারি থেকে ভেসে এলো শীষ আর করতালির শব্দ। তখনই মানব ছায়াটি বেহালায় সুর তুলল, আর মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল পুরো স্টেডিয়াম। প্রায় 30 সেকেন্ডের বেহালার সুরে বিষণ্ণ আবহাওয়া সৃষ্টি হতেই স্পটলাইট পড়ল কিবোর্ডিস্ট গীত ভ্যানের ওপর। কিবোর্ডে মিশ্র সুর তুলল সে। পর মুহূর্তেই স্পটলাইট পড়ল রাফ কিংয়ের ওপর। গিটারের শব্দ ছড়িয়ে পড়ল বাতাবরণে। এবার স্পটলাইট পড়ল পুরো স্টেজে। তুর্য শেখের পেছনে ড্রামশান তার ড্রামে হালকা সুর তুলছে। পাশে মৃতকাব্য গিটারে সুর দিচ্ছে, কিন্তু কুয়াশবা সেখানে নেই। সবাই থমকে গেল স্টেজে 5 সদস্যকে দেখে। কিন্তু তুর্য শেখ কণ্ঠে সুর দিতে দর্শকের মনোযোগ সেদিকেই গেল। তুর্য গান ধরল কণ্ঠে, তার লেখা গান তুমি সত্য নও শ্যামা। তুমি দূরে দূরে আছে কোন
যে